বুকে ব্যথা হয়েছিল, ইসিজি মেশিন ভিতরে নিয়ে এসে তার ইসিজি করেছিলাম। উনি আমার কাঁধে হাত রেখে চোখ বাঁধা অবস্থা আমাকে বলে যে আপনাকে শক্ত থাকতে হবে, আপনার মা এখনো বেঁচে আছে। এই কথার মাধ্যমে ইনডিরেক্টলি আমি বুঝতে পারলাম যে আমার পিতা আর বেঁচে নেই। উত্তরের তারা শুধু একটি বলতো যে আমরা কিছুই বলতে পারবো না, উপরের নির্দেশ। আমাকে যখন 3 মাস হয়ে গেল, যখন উপলব্ধি করলাম যেটা সাধারণ বন্দি নয়, এটা গুম, তখন আমার 3 মাস পার হয়ে গেছে। কেন 3 মাস? কারণ আমি জানতাম যে বিএনপির একজন শীর্ষ নেতা সালাউদ্দিন সাহেব, ওনাকে গুম করার 3 মাস পর ভারতে ছেড়ে দেওয়া হয়েছিল। তো আমি মনে মনে এই সান্ত্বনা দিচ্ছিলাম নিজেকে যে এখন পর্যন্ত 3 মাস নিখোঁজ থাকার পর মানুষ বের হয়ে আসার একটি রেকর্ড রয়েছে, হয়তো এর মধ্যে আমার ব্যাপারে একটা সিদ্ধান্ত আসবে। যখন 3 মাসটা পার হয়ে গেল, তখন বুঝলাম যে এই 3 মাস বন্দী থাকার পর মুক্তি হওয়ার কোনো ঘটনা আমার জানা নেই। সুতরাং আমি বুঝতে পারলাম যে এটার সাধারণভাবে কোনো সুরাহা হতে যাচ্ছে না। তখন আমি তাদেরকে আকুতি মিনতি করতাম যখন তারা খাবার দিতে আসতো, যে মেনে নিলাম আমাকে এখান থেকে ছাড়বেন না, মেনে নিলাম আমার পরিবারের সাথে আমাকে যোগাযোগ করতে দেবেন না। কিন্তু আমি আমার পিতার মামলা নিয়ে যেতে আইনজীবী, ফাঁসির রায় হয়ে গিয়েছে, আমি দেখে এসেছি, রিভিউ শুনে চলছে, কয়েকদিনের ভিতরে এটা পরিণতির দিকে যাবে। সন্তান হিসেবে আমি এতটুকু জানতে পারি না আমার পিতা কি বেঁচে আছেন নাকি ওনাকে হত্যা করা হয়েছে। আমার কাজ আমার পিতার জন্য এই মুহূর্তে দোয়া করা ছাড়া আমার কিছুই নেই। আমি কী দোয়া করবো ওনার জন্য? আমি কি ওনার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবো নাকি ওনার বিধি আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবো? আমার পিতার একটি ইচ্ছা ছিল যে জানাজা নামাজের জন্য আমি পড়াই। আমি তাদেরকে আকুতিমনি করতাম যে যদি ওনাকে হত্যা করা হয়, জানাজা নামাজে কে পড়ালো, দাফন কোথায় হলো? আর আমি আইনজীবী হিসেবে এতটুকু জানি যে ফাঁসির যাদেরকে দেওয়া হয় তাদেরকে শেষ পরিবারের সাথে একবার সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হয়। আমার শ্রদ্ধেয় পিতা, যার জন্য আমি আদালতে সংগ্রাম করছিলাম, আদালতের বাইরে আন্দোলন করছিলাম, শেষ সাক্ষাৎ উনি আমার ব্যাপারে কী বলে গেলেন, এতটুকু সন্তান হিসেবে আমার জানার অধিকার নাই। এই আকুতি মানিতে আমি আমাকে যারা বন্দিকে রেখেছিল তাদেরকে বারবার বলতাম। উত্তরের তারা শুধু একটি বলতো যে আমরা কিছুই বলতে পারবো না, উপরের নির্দেশ। আমার মনে আছে প্রায় 3 বছর পর আমি প্রায় অসুস্থ হয়ে পড়তাম, মানসিকভাবে তো এটা নেওয়ার সুযোগ নেই, প্রায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তাম, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তাম। একবার ঠিক এরকমই হলো যে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লাম, আমার খিঁচুনি মতো হচ্ছিল। সেখানে নিয়ে যেত, মজার ব্যাপার হচ্ছে আমি যেখানে বন্দি ছিলাম সেখানে একটি হাসপাতালের সকল ব্যবস্থা ছিল, একজন MBBS ডাক্তার 24 ঘন্টা থাকতেন, এবং মেডিকেল প্রশিক্ষিত গার্ডের মধ্যে যারা এমন কিছু ব্যক্তি ছিল যারা মেডিকেলি ট্রেন্ড। এবং আমি অনেকবার অসুস্থ হয়ে পর আমাকে ব্লাড প্রেশার মাপা হতো, ব্লাড সুগার মাপা হতো, বুকে ব্যথা হয়েছিল, ইসিজি মেশিন ভিতরে নিয়ে এসে তার ইসিজি করেছিলাম। আমি এখান থেকে বুঝতে পেরেছি যে একটা হাসপাতালের সকল সুযোগ সুবিধা সেখানে ছিল, কিন্তু তারা ততটুকুই দিত যতটুকু একজন বন্দীকে জীবিত থাকার জন্য প্রয়োজন। তারা বেঁচে থাকার জন্য ন্যূনতম উপায় উপকরণ দিত না, আবার মারা যাবে এটাও হতে দেব না। মৃত্যুকে দীর্ঘায়িত করে ভোগান্তিকে দীর্ঘায়িত করার একটা প্রক্রিয়া সেখানে চলছিল। 3 বছর আনুমানিক আমার 3 বছরের মাথায় প্রচণ্ড অসুস্থ করে খিচুড়ি হচ্ছিল। তখন আমি দেখলাম যে আমার অনেকজনের গলা চোখ ব্যথা অবস্থা, আমি আওয়াজে বুঝতে পেরেছি যে আমি যেখানে বন্দি এখানে আশেপাশে অনেকজন লোক আছে। কথাবার্তায় বুঝতে পারলাম কিছু উচ্চপদস্থ লোক আছে, কথাবার্তায় অন্য স্যার বলে তাদেরকে সম্বোধন করছে। তখন আমি এই সুযোগটা নিলাম, নিয়ে বললাম যে আমাকে বাঁচিয়ে রাখা হচ্ছে কি জন্য? হয় আমাকে মানুষের মতো বাঁচার সুযোগ দেওয়া হোক, একটা ঘড়ি দেওয়া হোক যেন আমি 5 ওয়াক্ত নামাজটা পড়তে পারি। অন্ধকারে তো বুঝতে পারছি না বাইরে গিয়ে দিন না রাত, আমি যদি ঘড়ি দেখে বুঝতে পারি যে বাইরে দিন রাত। আর না হয় আমাকে হত্যা করা হোক, তাহলে আমার এই কষ্টের শেষ হয়। এভাবে বেঁচে থাকার কী মানে, আমাকে বাঁচিয়ে রাখার কী অর্থ? তখন যিনি আমাকে চিকিৎসা দিচ্ছিলেন তিনি আমার কাঁধে হাত রেখে, চোখ বাঁধা অবস্থা কাঁধে হাত রেখে আমাকে বলে যে আপনাকে শক্ত থাকতে হবে, আপনার মা এখনো বেঁচে আছে। এই কথার মাধ্যমে ইনডিরেক্টলি আমি বুঝতে পারলাম যে আমার পিতা আর বেঁচে নেই। এরপর আমি পূর্ণাঙ্গ তথ্য আমি জানতে পারি যখন মুক্ত হই, পরিবারের সাথে আবার ফিরে আসে। তখন আমি জানতে পারি আমার পিতাকে কখন হত্যা করা হয়েছিল, কীভাবে হত্যা করা হয়েছিল, কোথায় দাফন করা হয়েছিল। আমি ভিতরে থাকার পরে 8 বছর কোনো তথ্যই আমি পাই। এই কথার মাধ্যমে ইনডিরেক্টলি বুঝতে পেরেছি যে আমার পিতা জীবিত নেই, তাও 3 বছর পর।